যেহেতু সবসময় ওনাকে দেখলেই সকলে হাসতেন, মানে দাঁড়ানি বাবা দাঁড়ালেই লোকে হাসতেন কিছু বলার আগে। তো ওটা ওনার মনের মধ্যে কোথাও ছিল যে আমার যখন মারা যাবো তখনও লোকে হাসবে, মানে যেরকম সাধারণ। নমস্কার। আজকের আড্ডাটা একদম অন্যরকম। আজকে আমরা এসেছি ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ে বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আজকে ওনার থেকে ওনার বাবার জীবন, কর্মজীবন এবং উনি বাড়িতে কীরকম ছিলেন, বাবা হিসেবে কেমন ছিলেন, সমস্তটা জানবো, সমস্ত গল্প করব। এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক হাস্যময় অধ্যায় এবং মানে একটা যুগ যেখানে কিন্তু উনি মানুষদের হাসিয়ে রেখেছিলেন প্রাণবন্ত, এবং ওনার যে হাস্যরস সেটাতে কিন্তু বাঙালিরা অনেক কিছু উপলব্ধি করত। এবং তার পাশাপাশি উনি কিন্তু থিয়েটারও করতেন। তো সমস্ত কিছুই আজকে আমরা ওনার কন্যা থেকে জানবো। স্বাগত জানাই বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমেই শুরু করছি, আপনার বাবার জন্ম ঢাকাতে শুনছিলাম, মানে জানি আমি যতটুকু। তো ছোটোবেলা থেকে এই সমস্ত নিয়ে মানে গল্প নিশ্চয়ই উনি শোনাতেন যে সেখানকার মানে ওনার ছোটোবেলাটা কেমন কেটেছিল ঢাকাতে, উনি আসার পর ওনার সাথে কী কী পরিবর্তন আসলো সেসব যদি বলেন। ওই ঢাকার গল্প ভীষণ করতেন। আমি ইনফ্যাক্ট ঢাকার উপর আমি একটা ডকুমেন্টারিও করেছি। আমি গেছিলাম, আমি আর আমার দাদা। তো বাবার জন্মস্থান, কলেজ, ইউনিভার্সিটি, মানে ছবি তুলতে পেরেছি। কিন্তু বাবার সবসময় গল্প শুনতাম কী কী হতো, বাবার স্কুল জীবনের বাবা ওখানে কলেজে যখন পড়তেন তখন কী কী করতেন। বাবা তখন থেকেই মঞ্চে করা শুরু করেছিলেন, না মঞ্চে জোকস করা। তো বাবা ওই যেহেতু বুড়িগঙ্গার ধারে বসে থাকতেন, সেখানে বা ঢাকার গাড়োয়ানরা থাকতো, তো তাদের থেকে যেসব কথাগুলো শুনতেন বাবা সেগুলো বলতেন। কবি জসিমউদ্দিনের ছাত্র ছিলেন বাবা। বাবা খুব ভালো ভালো প্রফেসর পেয়েছেন, প্রফেসর সত্যেন বসুর ছাত্র ছিলেন। তো এইসব নানা গল্প বাবা চলতেই থাকতো, বলতেন। তারপরে ফিরে এসে বাবা চিরকালই মানে অভিনয় করবেনই ঠিক করেছিলেন, সেটাই ঠিক ছিল। তাই জন্য এসে প্রথমে তো একটা কোম্পানিতে জয়েন করে, তারপরে বাবা সিনেমার পর্দায় আসেন। প্রথমে তো বুঝি উনি স্ট্যান্ড আপ কমেডি শুরু করেছিলেন। হ্যাঁ, স্ট্যান্ড আপ কমেডিতে বাবাকেই বলা যায় করুন, মানে আমাদের এখানে প্রথম। উচার্জন জগৎ কাকা করতেন, অজিত কাকা বলে একজন ছিলেন, তিনিও করতেন, কিন্তু বাবাই বেশি ওটা তারপর আস্তে আস্তে থিয়েটার, তারপর হ্যাঁ থিয়েটার যাত্রা সবটাতেই বিচরণ করেছেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস শুনেছিলাম যে ওনার রেকর্ড ছিল একটা, ঢাকার গাড়োয়ান। হ্যাঁ, ঢাকার গাড়োয়ানটা বার করেছিলেন প্রথম, কিন্তু ওটাতে একটু ওই ভাষার অসুবিধে, মানে ইস্ট বেঙ্গলের ভাষাটা বোঝা, হ্যাঁ ওটা একটু অন্যরকম, তো মানে একটু কঠিন। তো সেটা ওয়েস্ট বেঙ্গলের লোকেরা খুব একটা ভালো বুঝতে পারতো না, তাই জন্য বাবা ওটাকে বাদ দিয়ে বাবা অনেক সরলীকৃত করে বাংলা ভাষা থেকে তারপরে নিজের ভাষায় বোঝা। ওনার ডায়লগ দেওয়াটাই তো মানে সেই একটা মানে ওইটা থেকেও একটা সেই মানে মনটা যেন খুশি হয়ে যায় ওনার বলার ধরনে। তো পর্দার তো ভানু বন্দ্যোপাধ্যায়কে আমরা চিনি। আপনার কাছে বাবা হিসেবে ভানু বন্দ্যোপাধ্যায় বাড়িতে কীরকম মানুষ ছিলেন, মানে উনি কি বাড়িতেও সেরকম হাসি খুশি? খুব এই প্রশ্নটা আমাদের লক্ষাধিক গেছে। বাবা বাড়িতে তো বাড়িতে তো তিনি ভালো এনেছেন, আর পাঁচটা বাবা দিলেন ঠিক একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারে ছিলেন বাবা।
কোনোই তফাৎ ছিল না। তবে কাজের জীবনের গল্প নিশ্চয়ই করতেন। কাজের জীবনে গল্প করতেন কিন্তু কোনো গসিপ করতেন না, মানে কোনো রকমের ওইসব গল্প ওগুলো করা পছন্দ করতেন না। কিন্তু বাবা কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, কি কি সিনেমা ছোটবেলায় বাবা দেখেছেন, এইসব গল্প সবসময়। আচ্ছা, আপনার মাও তো একজন শিল্পী। হ্যাঁ, উনি প্লেব্যাক সিঙ্গার হ্যাঁ। আছেন, তো বাবাও শিল্পী, মাও শিল্পী। হ্যাঁ। বাড়িতে পরিবেশটাই একদম সাংস্কৃতিক হয় হয়। তো সেটা কি প্রভাব ফেলেছিল আপনাদের জীবনে, আপনাদের 3 ভাই বোনের জীবনে? না, আমরা তো ওগুলো খুব, আসলে বাবা সবসময় বলতেন এটা আমার পেশা, আমার আর বন্ধুদের যেরকম নানান রকম পেশা, এটা আমার পেশা। তাই কোনো মোহময় জগৎ আমাদের চতুর্দিকে সৃষ্টি হয়নি। মা গান গাইতে, আমাকে গান শেখানোর খুব চেষ্টা করেছিলেন, পারেননি, কারণ আমি বুঝেছিলাম যে মা এত ভালো গায়ে ও পারবো না। গানের দিকে আমার একটা ঝোঁক ছিল, অভিনয়ের দিকে ঝোঁক ছিল কিনা বলতে পারবো না, তবে আমি 2.5 বছর বয়স থেকে অভিনয় করতে আরম্ভ করেছিলাম। তো সুতরাং বিশেষ কিছু, মানে আমার বাবা একজন অভিনেতা এবং আমার মা একজন গায়িকা, এরকম বলে আমাদের কোনো বাড়িতে সেরকম পরিবেশ ছিল একদমই সাধারণ, একেবারে। তো এবার আসি মানে ওনার জীবন নিয়ে একটু আলোচনা করি ধাপে ধাপে। তো উনি যখন প্রথমে আসলেন এখানে এসে চাকরি করতেন, তারপরে কমেডি স্ট্যান্ড আপ কমেডিতে যোগদান করলেন, আস্তে আস্তে অভিনয় আসলেন। তো ওনার তখন তখন তো ওনার ফ্যামিলিতে, মানে আপনাদের পরিবারে ওনার বাবা মা, ওনাদের ওপরে এই প্রভাবটা কেমন হয়েছিল? মানে বাড়ি থেকে কি জিনিসটা মেনে নিয়েছিল, নাকি বাড়িতে কোনো বাধা ছিল? হ্যাঁ, না না, বাড়িতে কোনো বাধা সৃষ্টি করেনি। যদিও আমাদের বাড়ি, আমার ঠাকুরমা এবং ঠাকুরদা দুজনেই শিক্ষার দিকে ছিলেন। আমার ঠাকুরমা তখনকার দিনে সিনিয়র কেমব্রিজ পাশ করা ছিলেন এবং স্কুল ইন্সপেক্টরেস ছিলেন। আর আমার ঠাকুরদাও রবীন্দ্রনাথের বাড়ির একজন প্রাইভেট টিচার ছিলেন। সুতরাং পুরোটাই শিক্ষার পরিবেশ। কিন্তু ওরা ওই ঢাকা থেকেই তো ওরা জানতেন যে বাবার অভিনয়ের দিকে ঝোঁক বেশি, সুতরাং কোনো বাধাকে কোনো দিন দেয়। সহযোগিতাই পেয়েছে। হ্যাঁ, সব আমি ওনার কোনো একটা বিখ্যাত ডায়লগ, একটা তো আমরা সকলে এটা খুব প্রচলিত ডায়লগ রয়েছে, সেই মালপনি। এই যে এরকম বিখ্যাত বিখ্যাত ডায়লগ, আপনার এর মধ্যে কোনটি ভালো লাগে, বা ওনার কোনটা এর মধ্যে সবথেকে বেশি ভালো লাগে? আপনাদের বলতে যে এইটা করে এসে আমি খুব মানে শান্তি পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। না, ওইরকম ঠিক করতে পারবো না, কারণ সবগুলো করেই বাবার খুব ভালো লাগতো। আর বাবার একটা ছিল যে খুব ছোট চরিত্র, বাবার কোনো আপত্তি ছিল না, কারণ বাবা জানতেন যে বাবা একটা ছাপ দিয়ে রাখতে পারবেন, ওনার স্বভাবগত ভঙ্গিমার জন্য এবং ডেলিভারি অ্যান্ড থ্রো এত ভালো সেই জন্য। সুতরাং কোন ডায়লগটা ভালো এরকম কোনো বলেননি, প্রত্যেকটা করেই আনন্দ পেয়েছে। আচ্ছা আচ্ছা, বা প্রিয় চরিত্র? প্রিয় চরিত্র তো অনেকগুলোই ছিল। বাবা উত্তম কাপুর সঙ্গে ওই ছবিটার নাম কি, যেটা ডাবল রোল করেছিল, হ্যাঁ সেটা খুব রাত্রিবেলা কমেডি বেরোচ্ছে বাংলায়, তো ওটা করে বাবা আনন্দ পেয়েছিলেন। এরকম অনেক ছবি, তবে বাবার ওই একটা যেটা ছিল যে বাবাকে তো একটা ছাপ দিয়ে দেওয়া হয়েছিল মধ্য কবিতাতে হিসেবে, এটা বাবার খুব আপত্তি এবং দুঃখের কারণ ছিল। কারণ বাবা যে অন্য চরিত্র সমান দক্ষতার সঙ্গে অভিনয় করতে পারতেন সেটা অনেকেই জানতেন। তার মধ্যে একজন হলো পরিচালক তপন সিং, যিনি ওনার ছবিতে কিন্তু বাবাকে সো কল সিরিয়াস রোলে অভিনয়। হ্যাঁ, উনি সিরিয়াস রোলে কয়েকটা ছবিই করেছেন, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলতাম। তো এই যে 74.5 একটা বিশাল ছবি, তো সেটা নিয়ে ওনার মানে কি প্রতিক্রিয়া ছিল, যে ওনার বাকি ছবিগুলো বা বাকি ছবিগুলো থেকে 74.5 অনেকটা এগিয়ে রয়েছে, বা 74.5 মানুষের মধ্যে এত জনপ্রিয়, এটা নিয়ে ওনার কি কোনো মানে আনন্দ ছিল বা আক্ষেপ ছিল, এরকম কোনো ব্যাপার কি ছিল? না, সেরকম কিছু ছিল না। 74.5 পরে খুব আনন্দ পেয়েছেন, কারণ ওখানে প্রত্যেকেই সব অত্যন্ত গুণী মানুষরা ছিলেন এবং সকলেই অসম্ভব ভালো অভিনয় করেছিলেন। তার জন্য ওটা এখনো তার এত সকলের কাছে রয়েছে। তো
সেরকম কোনো কিছু বিশেষ ছিল না, কারণ প্রতিটি ছবিতে নিজের চরিত্রটুকু করেই আনন্দ পেতেন এবং যতটা পারতেন নিজেরটা দিতেন। ওনার সম্ভবত উনি একটা নাটকের দল তৈরি করেছিলেন থিয়েটারে। হ্যাঁ, তো ওইটা সম্পর্কে যদি কিছু বলতেন। ওটা উনি তৈরি করেছিলেন অনেককে নিয়ে। তো সেটা নিয়ে বেশ কয়েকটি নাটক করেছেন এবং সেটা বেশ জনপ্রিয় হয়েছিল। তারপরে তো উনি যাত্রাও যোগ দেন এবং যাত্রা খুবই সাকসেসফুল হয়। জয়মাকালী বলি বহু রজনী হয়েছে একটা। তো এরকমই ভাবে চালিয়ে যাচ্ছে, সব দিক সমান ব্যালেন্স করে মঞ্চ যাত্রা। উনি তো মানে পরবর্তীতে রাজনৈতিক দিকেও মতামত রাখতেন। রাজনৈতিক কিছু মতামত রাখতে মানে উনি তো প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন যেমন ছোট ছিলেন, কিন্তু পরবর্তী জীবনে যখন সিনেমা জয়েন করেছেন তখন তারা প্রত্যক্ষভাবে জড়িত থাকার কোনো নিয়ে আসেন। তো ওনাকে জিজ্ঞেস করলে মজার উত্তর দিতেন, ওনার ভালো গান সামনে। তো ওনাকে কেউ যদি বলতো, উনি বলতেন আমার নামের মধ্যেই তো কবে নিতে তেমন। সুতরাং সেইটুকুই, কিন্তু ছোটবেলা তো বেশ 12-14 বছর পর্যন্ত বা যুবক হওয়া মানে আসার আগে পর্যন্ত উনি বেশ প্রত্যক্ষভাবেই জড়িত ছিলেন। কোনো কথা রয়েছে, মানে আমি একটু ঘাটাঘাটি করছিলাম যখন তখন দেখেছি যে উনি বলতেন যে ওনার মৃত্যুর সময় কেউ কাঁদবে না। হ্যাঁ, এটা খুব বলতেন যে যেহেতু সবসময় ওনাকে দেখলেই সকলে হাসতেন, মানে দাঁড়ানি বাবা দাঁড়ালেই লোকে হাসতেন কিছু বলার আগেই। তো ওইটা ওনার মনের মধ্যে কোথাও ছিল যে আমি যখন মারা যাবো তখনও লোকে হাসতো, যে মানে যেরকম লোকে সাধারণত থাকে। কিন্তু আমরা তো আর তাকে দেখাতে পারিনি যে সেটা কিন্তু মনে মনে লোকেরা হাসছিল না, খুবই দুঃখ পাচ্ছিল। স্বাভাবিক একজনের মৃত্যু হলে যেরকম হয় সেই প্রতিক্রিয়াই যখন মানুষের ছিল। ওনার মধ্যে একটা মানুষ হারানো, যে ওই হাস্যরস থেকে আমরা বঞ্চিত হচ্ছে। কারণ উনি তো বিশেষত যেহেতু বেশিরভাগ হাস্যরসের অভিনয় করে গেছেন, তো মানুষের কাছে এটাই বেশি জন্য। আচ্ছা, এক তো আপনি বললেন যে উনি নিজেও এটা বলতেন যে উনি শুধুমাত্র প্রতিষ্ঠিত থাকতে চান, উনি সিরিয়াস করতে চাইছিলেন। তো এখন বর্তমান জগতে দাঁড়িয়ে, বর্তমান জীবনে দাঁড়িয়ে আপনার কি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো ভুল ধারণা মানুষের মধ্যে থেকে ভেঙে দেওয়ার ইচ্ছা আছে যে এটা না মানে এটা আপনারা ভুল ভাবেন, এটাও এরকম নয় এরকম? না, সেরকম ভুল তো কিছু নেই, কারণ আমরা না এতেই অভ্যস্ত হয়ে যাই। যেমন যে ডাক্তারের চরিত্র অভিনয় করছে মোটামুটি আমরা তাকে ডাক্তারি প্রত্যেকটা চরিত্রে পাই, বা উকিলের চরিত্র করছে, সুতরাং সেইভাবেই কৌতুকের জায়গাটা এসেছে। কিন্তু মূলটা মানুষের মনে গড়ে ওঠেনি। কিন্তু বাবার আক্ষেপ ছিল যে বাবা করতে পারেননি, এই জন্য বাবা একটা নিজে প্রডিউস করেছিলেন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে বলে একটা ছবি, যাতে আমি ওনার মেয়ের চরিত্র অভিনয় করেছিলাম। সেই ছবিটা অ্যাজ ইউজুয়াল লোকে নিতে পারেনি ওনার সিরিয়াস রোলটা, কিন্তু অপূর্ব অভিনয় করেছিলেন আমার মধ্যে। মানে আমার বাবার ছবির মধ্যে যতগুলো কাপড়ের মধ্যে তারপর আপনার কাছে আপনার বাবার প্রিয় ডায়লগ, মানে আপনি যেটা খুব ভালোবাসতেন যে বাবাটা বলছে আমি খুব শুনতে ভালোবাসি বা আমার নিজেরও করতে ভালো লাগে, এইরকম বলতে পারবো না। তবে বাবার অভিনয়ের সম্বন্ধে যদি বলো তাহলে একটাই আমার ভীষণ মনে পড়ে, কিন্তু সেটা দেন এগেন সিরিয়াস চরিত্র। অমৃত কূপের সামনে আমি বলে বাবারা একটা অভিনেত্রীর সঙ্গে বলে বাবাদের একটু ছিল, সেখান থেকে বাবারা প্রডিউস করেছিল। তো ওখানে একটা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা দৃশ্য আছে যেটা আমার মনকে খুব নাড়া দেয়। মানে আমি ওটা কিন্তু একদম ভীষণভাবে সিরিয়াস চরিত্র। কখনো মানে আপনি যে এখন কৌতুক শিল্পী হিসেবে আমাদের কাছে পরিচিত হয়েছে, আপনি নিজের ভিডিও করেন, ইউটিউবে আপনার চ্যানেল রয়েছে, আপনার কখনো বাবার মতো সেই প্রোডাকশন একটা করি, একটা নতুন সিনেমা বানাই বা একটা থিয়েটার দল বানাই, এরকম ইচ্ছে করেন? না, আসলে বাবা মারা যাওয়ার বেশ অনেকদিন পর একটা থিয়েটার দল আমি পেয়েছিলাম, কিন্তু পারিবারিক কারণে হয়ে ওঠে। আর এই রিল বানানোটা একদম হঠাৎ, একদমই হঠাৎ, মানে লোকে যে নেবে, কারণ ওনার গলা আসলে আমি তখন ভেবে দেখলাম, এটা আমি প্রথম জীবনে বলেওছি, মানে যখন রিল শুরুতে, যে গায়ক গায়িকার ছেলেমেয়েরা গায়ক গায়িকা হয়, নায়ক নায়িকার ছেলেমেয়েরা নায়ক নায়িকা হয়। তো আমিও চেষ্টা করে দেখি না, মানে বাবা যদি 100 হন আমি -100,
চেষ্টা করতে তো কোনো ত্রুটি নেই, কারণ প্রথমবার যখন দেখলাম যে বলাতে লোকেরা হাসলো, যদিও অত্যন্ত পরিচিত যোগ, তারপর যখন লোকেরা হাসলো তখন আমার খুব মানে সাফল্য সাকসেসটা সেখানে গেল। তখনই বাবাকে নিয়ে এগিয়ে চলা, এবং আজকালকার ছেলে মেয়েরা তো একদমই জানে না, তো সেখানে যদি কিছু জনের কাছেও পৌঁছবে তাহলেও আমার সেটা অনেকটাই সাফল্য। আপনি তো দেখেছেন বাবাকে, বাবা কিভাবে প্র্যাকটিস করতেন বা কিভাবে নিজের মধ্যে সেই একটা চরিত্রকে তৈরি করতেন। তো এখন বর্তমান যুগে যারা আর কি কমেডি করে বা কমেডি করতে চাইছে তাদেরকে কি উপদেশ দেবেন সেটা? আসলে আমার মনে হয় এটা না খুব ভেতর থেকে আসে, মানে এটা নিজের ভেতরের থেকে না এলে, বাবাদের যেরকম ভেতরের থেকে ছিল এবং অত্যন্ত সাধনা ছিল, সেইগুলো না থেকে আজকালকার অনেকেই খুবই ভালো করে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকালকার বেশিরভাগ ছেলে মেয়েদেরই সব ক্ষেত্রেই, শুধু অভিনয় জগতে বলে না, একটা ওই স্টেজে মেরে দেবো গোছের ব্যাপার আছে। তো সেইটার সঙ্গে বাবাদের তো চিরকালের একটা তফাৎ আছেই, যার জন্য বাবারা এখনো আছেন এবং আগামী দিনেও থাকবেন আশা করি। আর আজকালকার ছেলে মেয়েদের ক্ষণস্থায়ী হয়, কিন্তু আমার মতে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, কিন্তু আজও অনেক ভালো হয়, বিষয় কোনো সন্দেহ নেই, ভালো কমেডি, ভালো ছবিটা হয়। আপনার ছোটবেলাটা কিরকম কেটেছিল যদি একটু বলেন? অত্যন্ত আদরে আহ্লাদে আমি বাবার ভীষণ আহ্লাদের ছিলাম, কোনোদিন বকুনি খাইনি, আর মাও আহ্লাদ দিতেন, তবে মা তিনজনকে সমান, আমরা 3 ভাই বোন, 3জনকে সমানভাবে দেওয়ার চেষ্টা করতেন। খুবই আনন্দে কেটেছে, স্কুল কলেজ পড়াশোনা যেমন করেছি তেমন করেছি। তবে ওই বাবার একটা ছিল যে আমি যেটা পড়াশোনা করতে চেয়েছিলাম, আমার ভীষণ ইচ্ছে ছিল শান্তিনিকেতনে গিয়ে পড়ার, সেটা বাবা রাজি হননি, কারণ বাড়ির থেকে দূরে। বাবা খুব কনভেনশনাল বাবা ছিলেন, মানে সেই যুগে যেরকম বাবারা পড়তেন ঠিক সেরকম। আর ওই সবসময় একটা ছিল যে বেশি পড়াশোনা করতে হবে না, বিয়ে দিয়ে, তো ওই বিয়ে দিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু আমি কিন্তু পড়েই গেছি, আমি মাস্টার্স করে তারপরে আর কি বিয়ে হয়েছে। তো কিন্তু ওই খুবই আনন্দ কেটেছে। আজকে যে দাঁড়িয়ে আপনি রিল বানাচ্ছেন, বাবার লেখাগুলো নিয়ে করছেন, বাবার কাজ নিয়ে, তো এগুলো তো শেখা নিশ্চয়ই ওনার থেকে। শেখা মানে আমি না বাবার সঙ্গে অনেক স্টেজে কৌতুক নকশা করেছি, কিন্তু হ্যাঁ অনেকগুলো। তো তখন বাবা আমায় যে বিশেষ করে শিখিয়ে দিতেন তা না, স্ক্রিপ্টটা দিয়ে দিতেন, হ্যাঁ। তো তখন বলতাম, তখন সেই সময় ওখানে করাটা খুব একটা কঠিন লাগেনি, কারণ ছাতাটা খুব জানি বাবা ট্রেনিং নিয়ে যাবে। এখন করতে গিয়ে ডেফিনেটলি অনেক বেশি কঠিন লাগে, কারণ এখন তো দায়িত্বটা আমাকে নিতে হয়, এবং কোন কন্টেন্টটা বললে মোটামুটি আমি বাবার মতন বলতে পারবো বা লোকের কাছে পৌঁছতে পারবো, সেটা নিয়ে যথেষ্ট খাটতে হয় এবং ভাবতে হয়, সে বিষয়ে কোনো প্রবলেম নেই। আজকের জগতে দাঁড়িয়ে বা আজকের জীবনে দাঁড়িয়ে আপনি দর্শকদের কাছে ভানু বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কি বলতে চাইবেন? মানুষ হিসেবে আমি হতে মানে আপনি যেন ওনার কি বলবো রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছেন, কারণ যেহেতু উনি আজকে নেই, তো উনি আজকে কি বলতে চাইছেন আমাদের দর্শকদের কাছে? অভিনেতা তো ডেফিনেটলি বলবো যে ওনাদের যেটা ছিল যে সাধনা করে যাও, তো সাধনা করলে ভালোভাবে মন দিয়ে করলে এবং শিখলে, শেখার তো অবশ্যই আছে। যেমন অনেক নাম করা আর্টিস্টই বলেছেন যে লোক আজকালকার ছেলে মেয়েদের কিন্তু উচিত যে ওরা কেমনভাবে ডায়লগ ডেলিভারি দিতেন বা কী করতেন, টাইমিংটা কী ছিল। কমেডির ক্ষেত্রে তো টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো সেগুলো যদি একটু শেখা যায়। আর মানুষ হিসেবে সব ছেলে মেয়ে তার বাবাকে সব কিছু মহক নিতে পারে, কিন্তু আমার বাবার সত্যিই অনেকগুলো গুণ ছিল যা অনেকের মধ্যে পাওয়া যায় না। তার মধ্যে একটা ছিল পরোপকার করা, খুব নিশ্চুপকে পরোপকার করে যেতেন। তার বাবা মারা যাওয়ার পর বহু কলাকুশলী এসে বলেছেন যে আমরা আমাদের একটা আশ্রয় দাঁড়ালাম, সেটা করা, পাংচুয়ালিটি সঙ্গে চলতেন। এসব কতগুলো গুণ প্রচুর ছিল যেগুলো
আমার মনে হয় আমার মধ্যে যদি 1% এসে থাকে তাহলে খুশি। এবার অনেকক্ষণ ধরে তো অনেক কিছু শুনলাম, এবার একটা র্যাপিড ফায়ার খেলবো। র্যাপিড ফায়ারের মধ্যে আপনাকে মানে প্রশ্ন করবো কয়েকটা, আপনাকে চটজলদি উত্তর দিতে হবে এক কথা। 74.5 না জুমালা জীবন্ত মানুষ? 74। বাবার কণ্ঠে গ্রামাফোনে রেকর্ড শোনা নাকি সিনেমার সঙ্গে? সিনেমার সঙ্গে। বাবার প্রিয় খাবার মিষ্টি না ঝাল? বাবার মাছ। মাছ। তাহলে নোনতা বলা যেতে পারে। ঝাল বলতে হবে। ঝাল নোনতা এইসব। হ্যাঁ। বাবার কোন ছোট অভ্যাসটা আজও আপনাকে হাসায়? আমার বোন ছোট অভ্যাসটা আজও আপনাকে হাসায় বা আনন্দ দেয়, যে হ্যাঁ বাবা এরকম করতো বলে খুব মনে একটা শান্তি আসবে? বাবা ভীষণ একটা জিনিস করতেন যেটা আমার মানে বাবা যখন চলে যান তার কিছুদিন আগে করতেন। বাবা ভীষণ বাবার কপালটা দিয়ে আমার গাড়িটা ওটা আমার কাছে খুব একটা স্পেশাল অভিজ্ঞতা। বাবাকে যদি এক শব্দে বর্ণনা করতে চান তাহলে কি বলবেন? হাসি, প্রতিভা নাকি মানসিকতা? আজকের দিনে বাবার জীবন নিয়ে যদি একটি বায়োপিক হয় তাহলে কোন অভিনেতাকে সেই চরিত্রে দেখা হবে? এটা বলাটা খুব কঠিন, কারণ অলরেডি আমরা দেখেছি একটা হয়ে গেছে এবং শাশ্বত যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে। কারণ ও যেটা বলে আর কি, একে তো ওকে অনেকটা মিল লাগে বাবার সঙ্গে দেখতে, আর তার উপর ও যেটা বলে যে আমার তো রক্তে সত্যি, কারণ এতই ওদের ঘনিষ্ঠতা ছিল, দেখেছে ছোটবেলার থেকে এত, সুতরাং কাছাকাছি চলাফেরা কথা বলা খুব স্বাভাবিকভাবে আসে। সেই জন্য বলবোই, ওরা চেষ্টা করলে কতটা করতে পারবেন না, নিশ্চয়ই অনেকেই আরো আছেন তারাও পারবে। হ্যাঁ, আপনাকে একটা অডিশনে বসতে হবে, তারপর আপনাকে নির্বাচন করতে হবে। আজকে কোনো অভিনেতাকে দেখে বা তার কাজ দেখে কি বাবার কথা মনে পড়ে? বাবার কথা মনে পড়ে না, কিন্তু অভিনয় দেখে বাবার কথা বলে পড়েন। আমার যেমন অনেকে আছেন বাঙালি কথাটা খুব ভালো বলতে পারেন না, কিন্তু সেটা বলে। কিন্তু তারই মধ্যে একজন আছেন পরিচালক, নাম করতে যাই না, কৌশিকা, অসংখ্য স্বতঃস্ফূর্ত বাংলা এবং সেটা আমার মধ্যে বেশ নাড়া খুব ভালো লেগেছে আমার সেটা। কারণ বাংলা কথা তো সকলের খুব আসে না, যেটা যে ভাষায় কথা বলে আমরা অভ্যস্ত নই সেটা তো স্বাভাবিক একটু থেকে যাবে। আচ্ছা, বাবা মেয়ের একটা প্রিয় স্মৃতি যদি শেয়ার করতেন। বাবা মেয়ের প্রিয় স্মৃতি ওরকম বলে কিছু নেই, তবে বাবার একটা কথা খুব ছিল, যে ওই যে একটা বললাম যে বাবা মা ভীষণ আধিপত্য, কখনো কোনো বকেননি, কিন্তু একটা খুব অমূল্য কথা বাবা বলে গেছিলেন, যেটা আমি জানি না কজন বাবা মেয়েদের বলেন। আমার যখন বিয়ে ঠিক করলো তখন বাবা বিয়ের কয়েকদিন আগে বলেছিলেন যে তোমার মা যদি আমার মার সঙ্গে থাকতে পারে, কোনদিন নালিশ না জানাতে পারে, তাহলে আমার মনে হয় যে কোনো বউ যে কোনো শাশুড়ির সঙ্গে থাকতে পারে, আমি কিন্তু কোনো নালিশ। তো এটা আমার খুবই অমূল্য মনে হয়েছিল, কারণ বোধহয় খুব সহজে কেউ বলেন না। আজকে যদি উনি থাকতেন আর আপনারা যদি একসাথে একটা মঞ্চে অভিনয় করতে পারতেন, তাহলে আপনার চরিত্রটাই বা কি হতো আর ওনার চরিত্রটাই বা কি হতো? যদি আপনাকে বেছে নিতে বলা হয় তাহলে আপনি কি নিতেন? আমি অবশ্যই, যেহেতু বাবা পছন্দ করতেন সিরিয়াস চরিত্র, সেজন্য সিরিয়াসটাই বলতাম। আর আমাকে তো যেটা বাবা দিতেন সেটাকে করাতে না, বাবার সিরিয়াসটা এই জন্য বলতাম কারণ উনি চাইতেন দেখাতে যে উনি ওটাও পারেন করতে, সেই জন্য। কিন্তু কৌতুকের দিক দিয়ে তো কোনো তুলনাই নেই, সুতরাং সেটা তো আমরা দেখেছি, সেটা তো সকলে জানে। আর অনেক কথা তো শুনলাম, অনেক গল্প শুনলাম, এবার আপনার থেকে চারটে শুনলাম। আমার সব বলাগুলোই বলতে পারি একই রকম। একটু দাঁড়িয়ে বলবো, হ্যাঁ, মানে দাঁড়িয়ে বললে আমার
গলার ইয়েটা ওটা অনেকবার বলা, কিন্তু তবুও আমি বলছি কারণ ওটা বলতে আমার ভালো লাগে। হ্যাঁ বলতে ভালো লাগে, আর তাছাড়া প্র্যাকটিস হয়ে গেছে। Confidence আছে। স্বামী স্ত্রী যাচ্ছে বেড়াতে, তো স্ত্রী স্বামীকে বলছে যে তোমার একটা কথা বলি শুনবে, তুমি না ভীষণ বেশি কথা বলো আর মাঝে মাঝে ভীষণ বাড়িয়ে বলো, তখন আমার খুব লজ্জা করে। এইটা তুমি ঠিকই করেছো, কি করুন যায় কত। আমি বলবো তুমি শুনবে, তুমি যখন খুব বেশি বেশি বাড়িয়ে বলবে আমি তখন কাশবো। বাহ, এটা তো খুব ভালো বুদ্ধি দিছো, তুমি কাশলেই আমি সংযত হয়ে যাবো। ট্রেনে উঠেছে, ট্রেন চলছে, সামনে এক ভদ্রলোক বসেছিলেন, তার সামনে অনেক লম্বা লম্বা বাক্স। অমশাই, আপনি এই বাক্সগুলো কি রাখছেন? বন্ধু। ও, আপনি শিকার করেন? হ্যাঁ ওই আর কি। তা কি শিকার করেন? এই বাঘ টাকা কি? কেন, আপনারা বুঝি বাঘ শিকারে খুব ইন্টারেস্ট আছে? বাঘের কথা যদি কন, সে দেখছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার, চক্ষু দুইটা একেবারে হীরার মতন জল জল করতেছে, গাটা মখমলের মতো নরম, আর ল্যাজটা হইল গিয়া 20 হাত। না 20 হাত কোথায় হইব না, তবে 15 তো হইব। আসলে কি জানেন, মাইপা তো দেখি নাই, চক্ষু দিয়া দেখছি, তবে 10 হাত তো নিশ্চয়ই হইব। কাশব, তোমার যত ইচ্ছা কাশব, কাশতে কাশতে মইরা যাও, আমি 10 হাতের নিচে লামুন না। খুব সুন্দর। এই সময়ে আপনি এখন সমাজ মাধ্যমে কাজ করছেন, নিজের প্রতিভা দেখাচ্ছেন। তো বর্তমান সময়ে সমাজ মাধ্যমে অনেকেই কাজ করেন, নতুন শিল্পীরাও করেন, অনেক পুরনো শিল্পীরাও করেন। তো এখন সমাজ মাধ্যমে এই যে কাজের যে পরিস্থিতি, এটা কীরকম? কাজের পরিস্থিতির কথা বলতে পারবো না, তবে যুগের সঙ্গে তো সবাই পাল্টায়, সুতরাং ধারাটাও পাল্টে গেছে এখন। বাবাদের সময় বাবারা যে কমেডি করতেন, মানে যেগুলো আমি করতে গিয়ে ফেস করছি এখন, সেটা হলো খুব সাটল কমেডি, আর একটু না তার জন্য একটু পড়াশুনো, একটু বিদগ্ধ হতে হবে, মানে খুব সাধারণ জিনিস নিয়ে কমেডি বাবারা কিন্তু কখনো করেনি, যেটা আজকাল খুব হয়, শাড়ি গয়না বাড়ি, খাওয়া দাওয়া ইত্যাদি এরকম ধরনের হয়। তো সেটা আমি খারাপ ভালোর দিকে যেতে চাই না, কারণ যুগের সঙ্গে তাল দিয়ে যেটা লোকরা নিচ্ছে সেটাই তো লোকেরা করবে, কন্টেন্ট যারা বানায় তারা যেটা জনসাধারণ যেটা বেশি ইয়ে করে নিচ্ছে, মেনে নিচ্ছে, সেটাই করবে। তো সেই তফাৎটা আমার খানিকটা চোখে পড়েছে আর কি, ক্যাপ্টেনটা বুঝতে পেরেছি। আর বাবারা তো সবসময় জানেন, বাবার যত বাবার গল্পগুলো থেকে নিয়েই করি, বাবার এগুলো থেকে নিয়ে, সুতরাং সেগুলো একদম ভিন্ন ধরন, এগুলো একেবারেই ভিন্ন ধরনের। সুতরাং সেটার দর্শক শ্রোতা বোধহয় খুব বেশি আছে বলে আমার মনে হয় না। আছে, অবশ্যই আছে। না সেটাও আছে, না বলাটা আমার খুব অন্যায় হলো, কারণ আজকাল যেখানেই যাই সেখানেই শুনি যে আপনারটা আমরা দেখি, সুতরাং সেটা আমাকে একটা অসম্ভব তৃপ্তি দেয়। সে বিষয়গুলো কাজগুলো দেখলাম, খুবই ভালো লাগছিল। মানে আপনি যে এইভাবে শুরুটা করেছেন সেটা কিন্তু খুব সুন্দর, কারণ মানে সত্যি কথা বলতে কি, আপনি যে এই যে এখন রয়েছেন, এই এজে এসে কিন্তু খুব কম মানুষই আবার নতুন করে শুরু করে। এটা খুবই ইন্সপায়ারিং। আর সবচেয়ে বড় কথা কি, এখন কমেডিতে যেটা দেখতে পাই, মানে এটা আমি নিজস্ব মতামতই জানাচ্ছি, যে প্রচুর কমেডি হয়তো আছে, ভালো কমেডিও আছে, কিছু কমেডি এরকমও হয় যেগুলো সবসময় মানুষের দেখা যায় না বা শোনা যায় না। তো সেই জিনিসগুলো মনে হয় যে ওগুলো যদি না হতো, বা ওগুলো ছাড়াও তো হাসানো যায়, কারণ আমরা এতদিন ধরে তো দেখে এসেছি। ওই যে বললাম যে সেটা তফাৎ, কারণ বেশিরভাগ জনসাধারণ যেটা দেখতে চাইবে সেটাই তো মানুষ করবে, সুতরাং বেশিরভাগ জনসাধারণ দেখতে চায়, তাই জন্য ওগুলো অত বেশি হচ্ছে। আমি তো অত বেশি বানাচ্ছি কেন, যারা বানাচ্ছে তারা তো নিশ্চয়ই ওগুলো সমাজিত করছে বলেই বানাচ্ছে, সুতরাং সেই একটা দৃষ্টিভঙ্গি তফাৎ তো হয়েইছে আগের থেকে অনেক বেশি, মানে যেটা আমি আগে যেটা বললাম, যেটা আমি অনুভব করতে পারছি আর কি। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারো যে আগেকার দিনের কৌতুকটা
অনেক বেশি পরিশ্রুত ছিল। কিছু এবং আমি কয়েকদিন আগেও ওনাদের সাথে কথা হচ্ছিল, রোগীদের সাথেও যখন কথা হয়, তো উনিও যেটা বলেন যে এখনকার যুগে এসে দাঁড়িয়ে নেগেটিভ পাবলিসিটি খুব বেশি হচ্ছে। নেগেটিভ পাবলিসিটি বলতে হচ্ছে একটা খারাপ কন্টেন্ট, সেটা হয়তো মানুষের খারাপই লাগছে, খারাপ লাগছে বলে সে শেয়ার করছে যেটা কতটা খারাপ লাগছে। এটা ঠিক বলতে পারবো না সেরকম ভাবে, কিন্তু মানে আরো অনেকের সাথে কথা বলছিলাম ইন্টারভিউ চলাকালীন বা ইন্টারভিউ বাইরে, এটা নিয়ে কথা হচ্ছিল যে ওই জন্য আপনি আজকে এসেই শুনলাম যখন এই ভিউজের ব্যাপারটা, যে আমরা ভালো কন্টেন্ট দিচ্ছি আমাদের তো ভিউজ আসছে না, তো অনেক হ্যাঁ মানে যতটা হওয়ার কথা, যতটা আমরা এক্সপেক্ট করি। কিন্তু তাই কিন্তু ওই একই কথা আবার বলতে হয় যে লোক ওইটাই বেশি পছন্দ করছে, কারণ গ্রুপটা পাল্টে গেছে, তাই জন্যই হয়তো মানে আমাকে তো বেশি দর্শকের কাছে পৌঁছতে হবে। তো বেশি দর্শক ওই যে বললেন যে বাবারগুলো সবগুলো একটু অন্য ধরনের, একটু সাটল তার মধ্যে সমস্ত জিনিস, সেগুলো সকলের পক্ষে বোঝা অন্তত সুবিধের হবে না। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন একটা মধ্যে ছিল বাবা বলছেন যে আমার ঠাকুরদা গেছিলেন কৈলাসে, সেখান থেকে একটা ডালিম নিয়ে এসেছিলেন, সেই ডালিমটা গেল ফেটে, তখন তার থেকে বেরোলো রস, সেই রস থেকে হলো পদ্মা, আর পদ্মা হলো প্রমোদটা। তো এই যে পদ্মা প্রমোদটা, এটা যদি তুমি না জানো তাহলে তো তোমার পক্ষে তোমার কাছে গিয়ে পৌঁছবে না, মানে এটা তো কোনো মানেই হলো না প্রমোদটা কেন। তো সেই তফাৎটা তো ডেফিনেটলি এখন আছে আর কি, মানে ওইটা তো বলবি। আগেকার দিনে মানুষ বোধহয় অনেক বেশি এগুলো বুঝতে পারতো বা জানতে পারতো, কারণ সাহিত্যের সঙ্গে অনেক বেশি যোগাযোগ ছিল, তো বইপত্রের সঙ্গে অনেক বেশি যোগাযোগ ছিল, সুতরাং ওই ভাষাগুলো বা ওই জিনিসগুলো অনেকে লোক বেশি জানতো। আজকাল তো সেটা কমেই গেছে, সেটা তো যুগের সঙ্গে যেরকম হবে সেরকম পাল্টাবে। হ্যাঁ পাল্টে যাক, কিন্তু তাও আপনাকে একটু অনুরোধ করবো, আপনি থেমে যাবেন না। থেমে যাওয়া মানে আপনি বা আপনার মতন কেউ, মানে যারা কিনা এই অন্য ধারার কমেডি করতে ভালোবাসছেন, না থেমে যাওয়ার থেকে অনেক বেশি কি জানো, আমার যেটা ভীষণ পরিতৃপ্তি দিচ্ছে যে তোমার মতন, তোমার বয়সী একজন আমারটা শুনছে এবং সেটা অ্যাপ্রিসিয়েট করছে, সেটাই তো আমার চরম পাওয়া। সেটাই, তার থেকে বেশি আমি এত কিছু আশা করি না, চাইও। কারণ বাবার জিনিসটা নিয়ে আমি তোমার মতন একটা লোকের কাছে, একটা বয়সী মেয়ের কাছে, এই প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারছি, সেটাই আমার উদ্দেশ্য ছিল, এবং সেটাতে যতটা সফল হতে পেরেছি আমি খুশি। খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে, অনেক কিছু জানতে পারলাম, অনেক স্মৃতি শোনালেন আপনি, আপনার জীবনের কাহিনী শোনালেন, বাবার জীবনের কাহিনী শোনালেন, খুব ভালো লাগলো আজকের আড্ডাটা। আপনার কেমন লাগলো অবশ্যই জানান, দর্শকদের বলুন যাতে তারা দেখে আপনার এই টোটাল পডকাস্টে। আমার সবসময় চিরকাল যখনই করে গেছি, আমার বাবা মারা গেছেন 42 বছর, এখনো যখন বাবাকে নিয়ে আমাকে লোকে ইন্টারভিউ করতে আসে এবং কথা বলতে আসে, এটা আমার মনে ভীষণ একটা গর্ব যে এত বছর পরেও তারা সেই সমানভাবে বাবাকে ভালোবাসাটা দিয়ে যাচ্ছে। তাই জন্য আমি আশা করবো যে আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই এই সাক্ষাৎকারটাও দেখবেন এবং সমানভাবে আমি যেরকম বলে আনন্দ পেয়েছি আপনারাও দেখে আসবেন।